মুম্বাই শহরে বর্ষা শুরু হয়ে গেছে। ওই শহরেই মীরা রোডে রাধা শাড়ি সেন্টার নামে একটা খুব বিখ্যাত শাড়ির দোকান ছিল। নানা রঙের শাড়িতে ভরা ওই দোকান সবসময় মহিলা খদ্দেরে ভরা থাকত। দোকানের মালিক রাধেশ্যাম বাবু তার পরিশ্রম আর সততার জন্যই এই জায়গায় এসে পৌঁছেছে। আর তার সাথে উনি খুব ভালো মনেরও মানুষ ছিলেন। ওনার দোকানে কাজ করত পূজা নামে একটি সহজ সরল মেয়ে। পূজা অনাথ ছিল, ছোট থেকেই সে কাকু কাকিমার কাছেই মানুষ। কিন্তু কাকিমা ওকে বোঝা মনে করত। বাড়ি থেকে পড়াশোনার খরচ না দেওয়ায় পূজা স্কুলের পরেই চাকরি করা শুরু করে দেয়। রোজ পূজা সকালবেলায় উঠে বাড়ির সমস্ত কাজ করে দোকানে চলে আসতো। একদিন যখন সকাল 10টা নাগাদ দোকানটা খোলা হলো, তখন বাইরে পোস্টারে লেখা ছিল বিয়ের জন্য শাড়িতে বিশেষ ছাড়। যেহেতু বিয়ের সিজন চলছিল তাই পূজা নতুন শাড়ি সাজাচ্ছিল, তখনই ওর বান্ধবী সঙ্গীত ওর দোকানে আসে। পূজা, তুই তো শাড়ি পরে দোকানের সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছিস। কি যে বলিস তুই, আমি রোজ তো এটাই করি, এটাই তো আমার কাজ। এটাতে আবার শোভা বাড়ানোর কি হলো? কাজ তো ঠিক আছে, কিন্তু কি সুন্দর লাগছে রে তোকে দেখতে, একদম কোণের মতো। বাদ দে ওসব কথা, কোণে হওয়ার স্বপ্ন আমি দেখি না। আমার মতো গরিব মেয়েকে কেই বা বিয়ে করবে বল? কেন, গরিব লোকরা কি বিয়ে না করেই মরে যায়? আচ্ছা বাদ দে এসব, এখন বল সকাল সকাল এদিকে কি করতে এলি? আরে মাছ দই বড়া বানিয়েছিল, তাই ভাবলাম কলেজে যাওয়ার আগে তোকে দিয়ে যাই, তাই এলাম। এই নে। কি, আন্টির হাতের দই বড়া? তাহলে তো খেতে খুব দারুণ হবে। এটা দেওয়ার জন্য তোকে অনেক ধন্যবাদ। সঙ্গীতে কিছু বলবে তার আগেই দোকানে খদ্দেরের ভিড় জমে যায়। আচ্ছা আমি আসছি, তুই কাজ কর। এরপর পূজা রোজকার মতো কাজ শুরু করে দেয়, আর সে গ্রাহকদের শাড়ি দেখাতে ব্যস্ত হয়ে যায়। যখনই ও একটু সময় পায় তখনই দই বড়া বার করে খেতে শুরু করে দেয়, কারণ সে সকালে বাড়ি থেকে কিছুই খেয়ে আসেনি। ওর কাকিমা ওকে দিয়ে সব কাজ করিয়ে নিত, কিন্তু খাবার সময় মাত্র দুবেলার খাবারই দিত। এরপর দুপুরবেলা ওই দোকানে একটি পরিবার আসে। ওই পরিবারে মা শকুন্তলা দেবী, ছেলে অমিত আর ছোট মেয়ে নন্দিনী আসে। ওরা নন্দিনীর বিয়ের জন্য শাড়ি কিনতে এসেছিল। মা, আমাদের কনের জন্য ভালো বেনারসি শাড়ি আর সিল্কের শাড়ি দেখাও। হ্যাঁ ঠিক আছে, আপনি বসুন, আমি শাড়ি বার করছি। এরপর পূজা আলমারি থেকে একের পর এক ভালো শাড়ি বার করে দেখাতে লাগলো। সবগুলো শাড়ির ডিজাইনই ছিল খুব ইউনিক। বাহ মা, এগুলো তো খুব সুন্দর। হ্যাঁ, আমারও খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, এটা বেনারসি শাড়ি, বিয়ের জন্য একদম পারফেক্ট। তখনই অমিতের নজর ফোন থেকে সরে পূজার ওপর পড়ল। ও পূজাকে দেখছিল যে পূজা প্রত্যেকটা শাড়ির ব্যাপারে কি সুন্দর বোঝাচ্ছিল। ওর চোখে মুখে ওর সরলতা আর সততা ফুটে উঠছিল। তাই অমিতকে দেখতেই লাগলো। কিরে বল, তোর কেমন লাগলো? খুব সুন্দর মা। কিন্তু তুই তো শাড়ির দিকে একবারও তাকালি না। আরে মা, আমি এই মেয়েটার কথা বলছি। এই মেয়েটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ রে, ভালো তো বটে, দেখতেও ভালো, স্বভাবও ভালো। এরপর অনেকগুলো শাড়ি দেখার পর শকুন্তলা দেবী পূজার সাথে কথা বলা শুরু করে। মা, তোমার নাম কি, আর কবে থেকে তুমি এখানে কাজ করছো? আন্টি, আমার নাম পূজা, আর আমি প্রায় 3 বছর এখানে চাকরি করছি। ও আচ্ছা আচ্ছা, তা তোমার বাড়িতে কে কে আছে মা? কাকা কাকি। এই বলতে গিয়ে পূজার মুখটা যেন ফ্যাকাশে হয়ে যায়। কি হয়েছে মা? সত্যি কথা বলতে কি আন্টি, কাকিমা আমাকে বোঝা ভাবে। মনে হয় আমি ওদের নিজের মেয়ে নই তো, সেজন্য। পূজার এই সরল ভাবটা শকুন্তলা দেবীর মন জয় করে নেয়। এরকম একটা সৎ আর পরিশ্রমী মেয়ে যদি আমার বাড়ির বউ হয়, তাহলে তো আমাদের ভাগ্যই খুলে যাবে। এরপরে ওদের কিছু শাড়ি পছন্দ হয়, আর পূজা সেগুলো প্যাক করে দিয়ে দেয়। যেতে যেতে অমিত পূজাকে আস্তে করে বলে, আমি যদি কিছু জিজ্ঞেস করি খারাপ মনে করবে না তো? হ্যাঁ বলুন। আপনার মতো সুন্দর মেয়ের এখনো বিয়ে হয়নি কেন? আমার বিয়ে? কে করবে আমাকে বিয়ে? আমার কাছে না টাকা আছে, না বাপের বাড়ি। এই শুনে অমিত চুপ করে গেল, কিন্তু ওর মনে পূজার ছবি বসে গেল। ও যেতে যেতে পূজার কাছে নিজের ফোন নাম্বার দিয়ে যায়। এমন কেউ বাড়িতে এসে শুধু পূজার কথাই ভাবছিল, আর এইটা ওর মা আর বোন স্পষ্ট বুঝতে পারছিল। কিছুদিন পরে অমিতের বোনেরও বিয়ে হয়ে যায়, আর ওদের ঘরটাও ফাঁকা হয়ে যায়। তাই শকুন্তলা দেবী এবার অমিতের বিয়ের ব্যাপারে ভাবতে থাকে, আর এই ব্যাপারে কথা বলার জন্য উনি রাধেশ্যাম বাবুর দোকানে যায়। রাধেশ্যাম বাবু, আমি আপনার সাথে একটু দরকারি কথা বলতে চাই। হ্যাঁ দিদি, বলুন। আপনার কর্মচারী পূজাকে আমার খুব পছন্দ হয়েছে, আমি ওকে আমার ছেলের বউ করতে চাই। এই শুনে রাধেশ্যাম বাবু প্রথমে অবাক হয়ে যায়, তারপর খুশি হয়ে বলে,
আরে বাহ, আপনি তো খুব ভালো বলেছেন, কিন্তু দেখুন এটা তো পূজার ইচ্ছার উপর নির্ভর করছে। তারপর উনি পূজাকে ডাকে। দেখ মা, শকুন্তলা দেবী তোকে নিজের বৌমা বানাতে চায়, তুই কি রাজি? কি? আমি? কিন্তু হ্যাঁ মা, আমার ছেলে অমিত তোমাকে পছন্দ করে। আমরা তোমাকে সম্মানে রাখবো, খুব ভালোবাসবো। বলো, তুমি কি আমাদের বাড়ির বউ হবে? বলো মা। এই শুনে পূজার চোখে জল এসে যায়, কারণ ও সারা জীবনই অপমানই দেখেছে। এই প্রথম ও জীবনে ভালোবাসার সম্মান পেল। হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি শুধু চাই একবার আপনারা আমার কাকা কাকির সাথে কথা বলে নিন। মা, যদি পূজা এটা চায় তাহলে ঠিক আছে, আমরা ওদের বাড়িতেই যাব। পরের দিন ওরা পূজার বাড়িতে যায় কথা বলতে, কিন্তু পূজার কাকু কাকিমা এত বড় লোকের সম্বন্ধ দেখে এই বিয়েতে স্পষ্ট না বলে দেয়। না না, আমরা একদম রাজি নাই বিয়েতে। এত বড় লোকের বাড়ি বিয়ে, কালকে কিছু চাইলে দিতে পারবো না, তখন কি হবে? দিদি, আমাদের কিচ্ছু চাই না। না বললাম তো, এমনিতেই অনাথ, কালকে আপনাদের পছন্দ হবে না আবার ফেরত দিয়ে যাবেন, তারপর কে ওকে সারা জীবন বসিয়ে খাওয়াবে? হ্যাঁ, আপনারা এবার আসতে পারেন, আর এরপর থেকে আপনাদেরকে যেন ওর আশেপাশে না দেখি। ওরা ওখান থেকে চলে যায়, কিন্তু পূজার খুব খারাপ লাগে, আর অমিতও পূজাকে ভুলতে পারে না। তুমি আমাকে নিয়ে কেন চিন্তা করছো অমিত? ভুলে যাও আমাকে। কাকু কাকিমা যদি তোমার সাথে আমাকে দেখে তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। তোমাকে বিয়ে করে আমি সারা জীবনের মতো তোমাকে নিয়ে যেতে এসেছি। বলো, আমাকে বিয়ে করবে? আমি তোমাকে মন্দিরেও বিয়ে করতে রাজি। বলো, তুমি রাজি তো? পূজা হ্যাঁ বলে দেয়, কিন্তু তখনই শকুন্তলা দেবী উদাস হয়ে বলেন, আমার একমাত্র ছেলে অমিত, আমার খুব ইচ্ছা ছিল আমার ছেলের বিয়েতে নাচতে নাচতে বরযাত্রী নিয়ে ছেলে যাবে, কিন্তু মনে হচ্ছে ইচ্ছেই থাকবে। এই শুনে রাধেশ্যামবাবুর একটা ইউনিক আইডিয়া আসে। তিনি বলেন, সম্পর্ক যখন এখানে হলো, বিয়েটাও এখানেই হোক। আর তাছাড়া পূজা এই দোকানটাকে নিজের বাড়ির মতোই ভালোবেসেছে, তাই আজ থেকে এটাই ওর বাপের বাড়ি। সবাই হেসে ফেলে, কিন্তু কথাটা সবার খুব পছন্দ হয়। শেষে ঠিক হলো যে পূজার বিয়ে সাধারণভাবে তার প্রিয় শাড়ির দোকানেই হবে। বিয়ের দিনে দোকানটাকে ফুলের মালা দিয়ে পুরো বিয়ে বাড়ির মতো সাজানো হলো, আর পূজাকেও লাল বেনারসি শাড়িতে কনের সাজে খুব সুন্দরী লাগছিল। আর এই লাল বেনারসিটা সেটাই ছিল যেটা ও নন্দিনীকে দেখিয়েছিল। এরপর মন্ত্রপাঠ হলো, ওরা 7 পাকে বাধা পড়ল। তখন রাধেশ্যামবাবু ভাবুক হয়ে বললেন, আজকে আমার দোকানের মান আরও বেড়ে গেল। এখানে শুধু শাড়ি বিক্রি হলো না, এক নতুন সম্পর্কের সূচনা হলো। এই দোকানটা আমার মায়ের মতো, আমি এখানেই নতুন পরিবার পেলাম। রাধেশ্যামবাবু শাড়ির দোকান এখন আর শুধু শাড়ির দোকান ছিল না, এটা একটা সম্পর্ক বাঁধনের স্থান হয়ে উঠল। যে পূজা নিজেকে একদিন বোঝা ভাবত, সে আজকে কোনো পরিবারের একজন সম্মানীয় স্ত্রী হয়ে ওঠে। একটা গ্রামের মাঝখান দিয়ে সুসজ্জিত বরযাত্রীরা আসছিল, আর ব্যান্ডপার্টির আওয়াজ সারা গ্রামে শোনা যাচ্ছিল। আর ঘোড়ার উপরে বরের সাজে বসেছিলেন একজন 70 বছরের বৃদ্ধ, আর অন্যদিকে কনে সেজে দাঁড়িয়েছিল 22 বছরের একটা মেয়ে। কনের সাজে থাকলেও তার চেহারাটা রেগে লাল হয়ে গেছে। তখনই বাইরে লোকেদের ভিড়ের মধ্যে একজন বলে উঠল, এই সেই অহংকারী ননদটা না, যে ছোটদের সাথেও ভালোভাবে কথা বলতো না? এরকম অহংকারী মেয়েদের ভাগ্যেই এরকম বুড়ো বর জোটে। হ্যাঁ 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 হ্যাঁ, সত্যি কি 70 বছরের বুড়োর সাথে 22 বছরের মেয়ের কি বিয়ে হবে? আর এইসব কেনই বা হচ্ছিল? এইসব জানতে গেলে আমাদেরকে গল্পের একটু পিছনে যেতে হবে। কয়েক মাস আগে সীতা এই বাড়িতে বিয়ে করে আসে। ও খুবই সাদাসিধে আর সংস্কারী মেয়ে ছিল। সকালবেলা ও সবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে আসে। ওর পরিবারে শ্বশুর শাশুড়ি, দেওর অখিল, ননদ পায়েল আর স্বামী বিনোদ ছিল। বাহ, ভারতীয় পোশাকে আমাদের বৌমাকে কি সুন্দরটাই না লাগছে। কে বাবা, কোন মানধাত্তা আমলের কথা বলছো? তুমি জানো, আমি যেখান দিয়ে যাই না কেন সবাই আমার দিকেই তাকিয়ে থাকে। আজকের যুগে এত বড় পর্দার মতো শাড়ি পরে কে আর হাঁটে? আমি খাবো না ব্রেকফাস্ট, আমি যাচ্ছি, বন্ধুদের সাথে একটু চিল করে আসি। হ্যাঁ হ্যাঁ মা, যা, তুই বাইরে বন্ধুদের সাথেই যা, এরা কেউই তোর সৌন্দর্যের মর্ম বুঝতে পারবে না। এই বলে পায়েল বেরিয়ে ক্লাবে চলে গেল আর বন্ধুদের সাথে পার্টি করতে লাগলো। এরপর ভোর 4টের সময় টলতে টলতে বাড়িতে ফিরল। সে এতটাই মদ খেয়েছিল যে ঠিক করে দাঁড়াতেই পারছিল না। বাড়িটা আবার কোথায় চলে গেল? মা, দরজাটা একটু খুলে দাও, খোলো না। এই বলে পায়েল জোরে জোরে দরজা নক করলে
তার বৌদি এসে দরজা খোলে। তারপরে সীতা কোনোভাবে সামলে ওকে ঘরে নিয়ে আসে। ঘরে নিয়ে এসে ওকে শুইয়ে দেয়। কিন্তু পরের দিন সকাল 10টা বেজে গেলেও পায়েল ঘুম থেকে ওঠে না। আর অন্যদিকে সবাই কোথাও যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। তখনই আরে সীতা, তুমি পায়েলকে বলনি যে আজকে আমাদের পার্টিতে যেতে হবে? হ্যাঁ, রাতে আমি ওর ঘরে গিয়েছিলাম, কিন্তু রাতে দেখলাম ও ল্যাপটপে পড়াশুনো করছে, তাই আমি ওকে কিছু বলার সাহস পেলাম না। সারা রাত পড়াশুনো করেছে, তাই হয়তো ঘুমিয়ে আছে। যাই হোক, সীতা গিয়ে পায়েলকে ওঠালো আর পার্টির ব্যাপারে বলল। তারপরে পায়েল ছোট ছোট ড্রেস পরে পার্টির জন্য রেডি হয়ে বেরিয়ে এলো। সত্যি বৌদি, শাড়িতে তোমাকে একদম মা সীতার মতো লাগছে। তোমরা তো বৌদিকে নিয়ে একদম অন্ধ হয়ে গেছো। বৌদিকে তো দেখতে একদম গাইয়া লাগছে। পায়েল, তুই সবসময় বৌদিকে এরকম গাইয়া গাইয়া বলে অপমান করিস কেন? মনে হচ্ছে এবার আমাকে সবটা বলতে হবে। মা, তুমি জানো পায়েল রাতের বেলা কোনো পড়াশোনা করছিল না, ও সারা রাত ধরে বন্ধুদের সাথে পার্টি করছিল। ভোর 4টের সময় টলতে টলতে বাড়িতে ফিরেছে। বৌদি ওকে চুপচাপ ওর ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিয়ে এসছে। আমি নিজের চোখে দেখেছি সব। ওর তো উল্টে বৌদিকে ধন্যবাদ জানানো উচিত যে বৌদি কাউকে কিছু বলেনি। পায়েল, অখিল সত্যি কথা বলছে। দাদা, বন্ধুদের সাথে পার্টি করাতে কি সমস্যা? আমি বলে দিলাম আমার মেয়েকে কেউ কিছু বলবে না। চুপচাপ করে সবাই ব্যানার্জি বাবুর বাড়িতে পার্টিতে চলো, দেরি হচ্ছে। ওদের পরিবার ব্যানার্জি বাবুর পার্টিতে পৌঁছে গেল। বড়লোকদের পার্টি ছিল। ব্যানার্জি বাবু 70 বছর বয়সী একজন বৃদ্ধ ছিলেন। উনি পায়েলকে ছোট ড্রেস পরা দেখে পা থেকে মাথা পর্যন্ত দেখতেই লাগলেন। অন্যদিকে সীতা অক্ষয়কেও ওই পার্টিতে ডেকে নিয়েছিল। আরে পায়েল, কেমন আছো তুমি? দিদি কেমন আছিস? আর জামাইবাবুকে তো দারুণ হ্যান্ডসাম লাগছে। ধন্যবাদ শালাবাবু। শুনলাম আপনি নাকি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে গেছেন। তাতে কি হয়েছে? অক্ষয়, একটা BMW গাড়ি কিনতেও তোমাকে না 5 বছর অপেক্ষা করতে হবে। তখনই সেখানে ব্যানার্জি বাবু চলে আসেন। আরে আরে, আপনারা নিজেদের মধ্যেই কথা বলবেন নাকি পার্টিটাও এনজয় করবেন? আপনারা খান, পান করুন, একটু মজা করুন। আর দিদি একটু এদিকে আসবেন তো, একটু কথা আছে। ঠিক আছে ব্যানার্জি বাবু। বাকি লোক পার্টি এনজয় করে। দেখুন দিদি, আমি সরাসরি বলছি, আমি আপনার মেয়ে পায়েলকে বিয়ে করতে চাই। আমি জানি আমার বয়সটা একটু বেশি, কিন্তু আমার পর তো এসব কিছু পায়েলেরই হয়ে যাবে। শেষের জীবনটা আমি সেরকম ভাবেই বাঁচতে চাই, যেটা আমি আমার যৌবনে পারিনি। প্রথমে পায়েলের মা একটু সংকোচ বোধ করলেও পর মুহূর্তে ওনার মধ্যে লোভ চলে আসে। কি ভাবছেন? আপনি যদি চান আপনি মানা করতেই পারেন, কোনো জোড়াজোড়ি নেই। আরে না না, এই সম্বন্ধে আমার কোনো আপত্তি নেই। ফেসেছে বুড়ি টাকার লোভে। যাই হোক, পার্টি শেষে সবাই বাড়িতে ফিরে এলো। দিদি, আমি পায়েলকে পছন্দ করি, কিন্তু আমি আমার মনের কথা ওকে বলতে পারিনি। ভাই, তুই ওকে ভুলে যা। ও আজকে কি বললো তুই শুনলি না? ঘন্টায় 12 লাখ কামানো ছেলেকেও বিয়ে করবে, নাকি বছরে 12 লাখ। পরের দিন সকালে সীতার শাশুড়ি সবাইকে জড়ো করে ব্যানার্জি বাবুর ব্যাপারটা সবাইকে বলল। মা, ব্যানার্জি বাবুর বয়স তো 70-এর ওপর, আর পায়েল তো মাত্র 22 বছরের মেয়ে। এসব আপনি কি বলছেন মা? আমি জানি তুমি পায়েলকে হিংসা করো, তাই তুমি এই বিয়ের বিরুদ্ধে। মা, বৌদির কোনো কথা এমনিতে আমার পছন্দ হয় না, কিন্তু এই ব্যাপারে আমি বৌদির সাথে একমত। মানছি লোকটার পয়সা আছে, কিন্তু 70 বছরের বুড়োকে আমি বিয়ে করব না। আমি তোমাদের কাছে কোনো মত নিচ্ছি না, শুধু আমার সিদ্ধান্তের কথা জানালাম। পায়েলের যদি বিয়ে হয় ব্যানার্জি বাবুর সাথে বিয়ে হবে। আমি জানি তোমরা সবাই আমার মেয়েকে হিংসা করো। এইভাবেই উনি জোর জবস্তি করে পায়েলের বিয়ে ব্যানার্জি বাবুর সাথে ঠিক করে দেন। এর কিছুদিন পর ব্যানার্জি বাবু ব্যান্ড পার্টি নিয়ে চলে আসেন। পায়েল কনের সাজে আয়নার সামনে দাঁড়িয়েছিল। তখনই পায়েলের ঘরে সীতা নিজের ভাইকে নিয়ে এলো। পায়েল, আমি জানি তুমি ওই বুড়োটাকে বিয়ে করতে চাও না। পায়েল, তোমাকে একটা কথা বলার আগেই মা তোমার বিয়েটা ঠিক করে ফেলেছেন। আসলে আমার ভাই অক্ষয় তোমাকে খুব ভালোবাসে। আমি এটা তোমাকে বলবো না যে অক্ষয়কে বিয়ে করো, কিন্তু অন্তত ওই বুড়োকে বিয়ে করো না। বৌদি, আমি তোমাকে সবসময় উল্টোপাল্টা কথা বলেছি, অসম্মান করেছি, কিন্তু প্লিজ আজকে তুমি আমাকে বাঁচাও। আমি অক্ষয়কেই বিয়ে করব। অক্ষয়, ওকে নিয়ে পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যা। তখনই এই খবর ব্যানার্জি বাবুর কানে যায়। পালিয়ে গেছো তো কি হয়েছে? এরকম 4-5টা মেয়ে সবসময় আমার বাংলোতে পড়ে থাকে। ভালো হয়েছে আমার মেয়ে যে পালিয়ে গেছে। এই তো দেখছি একটা ফুর্তিবাজ বুড়ো। পরের দিন পায়েল আর অক্ষয় বাড়িতে চলে আসে। পায়েল সব সত্যি কথা নিজের পরিবারকে বলে দেয়। এরপরে 1 মাসের মধ্যে ওদের বিয়ে হয়ে যায় আর সবাই খুশিতে থাকতে লাগে। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু।
আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।